অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির কাছে গিয়েছেন সে বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই খুব সুস্পষ্ট ব্যাখ্যা করে গিয়েছেন এবং একজন ল অ্যাবাইডিং সিটিজেন, তিনি জানেন, তিনি নিজেই বলেছেন তিনি কোনো অন্যায় করেননি এবং প্রতিহিংসাপরায়ণভাবে তাকে হেনস্থা করা হচ্ছে। তিনি গিয়েছেন এবং আপনাদের সঙ্গে আমাকে যখন এই প্রশ্নটি করা হচ্ছে সেই সময় তিনি ইডি দফতরে রয়েছেন এবং সেখানে নিশ্চয়ই প্রশ্নোত্তর পর্ব চলছে। আমরা খুব স্পষ্টভাবে এটা বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই জানিয়ে দিয়েছেন যে তিনি ন্যূনতমভাবে এই ধরনের কোনো যে অভিযোগগুলি রটনা হচ্ছে তার সঙ্গে জড়িত নন এবং বাংলায় পরাজিত হয়েছে বিজেপি এবং অনেক আগে থেকেই বিজেপির শীর্ষ নেতারা যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে আক্রমণ করছিলেন, কুৎসা করছিলেন এবং সেই সঙ্গে এজেন্সির একটা অপব্যবহার চলছিল, তারই ধারাবাহিকতা রেখে এবারের এই হেনস্থা পর্ব চলছে, প্রতিহিংসা রাজনীতি। এবং পাশাপাশি আর একটা প্রশ্নও থাকছে যে যখন সিবিআই এর এফআইআর নেম হন শুভেন্দু অধিকারী অথবা সুদীপ্ত সেন সারদা কর্তার কোর্টে লিখিত বয়ানে শুভেন্দু অধিকারী এবং অন্য বিজেপি নেতার নাম থাকে, সেই ক্ষেত্রে কোনো এজেন্সির তৎপরতা নজরে পড়ে না, তাদের ডাকা হয় না, তাদের তদন্ত হয় না। আর শুধুমাত্র তৃণমূলের ক্ষেত্রে তৎপরতা। ফলে এটা যে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি, এটা খুব নিশ্চিতভাবে তারা বিজেপি জানেন তাদের দল, তাদের নেতারা, তাদের নীতি বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত। সেই কারণেই ব্যবহার করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে এজেন্সিগুলিকে। এজেন্সির মধ্যে বহু দক্ষ ভালো অফিসার আছেন, সিবিআইতে আছেন, ইডিতে আছেন, বিএসএফে আছেন, কিন্তু নিয়ন্ত্রণ তো করছে বিজেপি রাজনৈতিকভাবে দিল্লি থেকে। ফলে সীমান্তে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার কিভাবে বিএসএফকে দিয়ে এলাকা দখল হবে, যাদের কাছে রাজনৈতিকভাবে পরাজিত হতে হচ্ছে তাদের হয়রান করার জন্য কিভাবে অন্য এজেন্সিকে ব্যবহার করা হবে, এগুলি বিজেপি দেখাচ্ছে। এর প্রতিবাদ হচ্ছে এবং প্রতিবাদ হবে। সুজন চক্রবর্তী বলছে যে কালীঘাটে ডেকে পাঠানো হচ্ছে ইডি অফিসারদের, আর সেদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হচ্ছে দিল্লি। এটা পারস্পরিক বন্ধু খেলা হচ্ছে। আমি এ ধরনের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। তার কারণ বিজেপিকে যদি সর্বাত্মকভাবে কেউ প্রতিহত করে থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস। গত বাংলার নির্বাচনের সময় বিজেপি যখন সমস্ত রকম নখ দাঁত বের করে তৃণমূলকে আক্রমণ করছিল, তখন এই সিপিএম আর এই কংগ্রেস হাতে হাত মিলিয়ে বিজেপির বি টিম আর সি টিমের খেলা খেলেছিল যাতে ভোট কেটে বিজেপিকে ক্ষমতায় আনা যায়। তৃণমূলকে হারাবার খেলা খেলেছিলেন এই সুজন চক্রবর্তীরা। একদিকে চিরশত্রু নাকি তাঁদের, শ্রেণীশত্রু নাকি তাঁদের, কংগ্রেসের সঙ্গে আরেকটি কার সঙ্গে এসব হাতটাত মিলিয়ে তাদের লক্ষ্য ছিল তৃণমূলকে হারিয়ে বিজেপিকে বসানো। ফলে তাদের মুখে কোনো বড় বড় কথা সাজে না। প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত বিজেপির নেতারা তারা ডেলি প্যাসেঞ্জারি করার পরও তৃণমূল কংগ্রেসের এই লড়াই বিজেপিকে হারিয়ে দিয়েছে। সেখানে সিপিএমের ভূমিকা ছিল না বিশ্বাসঘাতকতা ছাড়া। সিপিএমের ভূমিকা ছিল বিজেপির বন্ধুর ভূমিকা পালন করার, ভোট কাটার, বিজেপি বিরোধী ভোট কাটার, কেটে ভোট ভাগ করে বিজেপিকে জিতিয়ে দেয়া। ফলে তাদের মুখ থেকে কোনো কথা সাজে না। হ্যাঁ, ওই স্টুডেন্টদের জামা কাপড়ের নীল সাদা তাই নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে একটি মামলাও হয়েছে এবং বিরোধীরা বলছেন যে এটা কার্যত একটা এবং রাজ্য সরকারের বিজ্ঞাপন এবং তাদের স্টুডেন্টদেরও এবার সামিল করা হচ্ছে। বিশ্ব বাংলা বলা হচ্ছে যে ব্যানার্জি পরিবারের কোম্পানির নাম, সেটা কেন স্টুডেন্টদের পক্ষে থাকবে, লোক হিসেবে ব্যবহার করা হবে? এটা সম্পূর্ণ একটা অপপ্রচার, অজস্র অপপ্রচারের মধ্যে এটি একটি অপপ্রচার। রাজ্য সরকার এর গোটা বিষয়টা নিশ্চিতভাবে শিক্ষামন্ত্রী বলতে পারবেন, নিশ্চয়ই তারা বলবেন সরকারের তরফ থেকে। আমরা যেটুকু দেখেছি যে সরকার সমস্ত স্কুলগুলিতে একটি সমান পোশাক চালু করার কথা ভেবেছেন, নীল এবং সাদা, এবং সেখানে বিশ্ব বাংলার লোগো।
বিশ্ববাংলা একটি সরকারি স্লোগান এবং সেখানে বিশ্বের দরবারে বাংলাকে প্রতিষ্ঠিত করার একটা বার্তা ধ্বনিত হচ্ছে সেই মধ্যে দিয়ে। এর সঙ্গে কোনো বেসরকারি কোনো কোম্পানির কোনো বাণিজ্যের কোনো সম্পর্ক নেই। 2 নম্বর হচ্ছে এই পোশাকগুলি রাজ্যেরই ক্ষুদ্র শিল্প বা স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি করতে পারবেন, সেখানে বিপুল পরিমাণ কর্মসংস্থানের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সুযোগ তৈরি হচ্ছে। ফলে রাজ্য সরকার যদি মনে করেন যে রাজ্য সরকারের আওতাভুক্ত সব স্কুলগুলিতে সমান কোনো ইউনিফর্ম থাকবে, তার মধ্যে কোথাও কোনো দলীয় রাজনীতি আছে, এটা বলার কোনো কারণ ঘটেনি। আমার মনে হয় এই বিষয়ে বিস্তারিতটা শিক্ষামন্ত্রী এবং রাজ্য সরকার বলতে পারে। শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দেবেন বলেছেন মানব সম্পদ মন্ত্রককে, বিষয়টি জানিয়ে। তো ওনার চিঠি দেওয়ার হচ্ছে, উনি আগে সিবিআইকে একটা চিঠি দিন যে উনি আত্মসমর্পণ করতে চান, সিবিআই এর এফআইআর এ ওনার নাম আছে। তো শুভেন্দু অধিকারীর যদি প্রথম চিঠিপত্র দিতে এত শখ হয়, তো নিজে শুভেন্দু অধিকারী আগে দিন না সিবিআইতে যে আমার নাম আছে, আমাকে কেন ধরছেন না, আমি তদন্তে সহযোগিতা করতে চাই, আমাকে আগে অ্যারেস্ট করুন। নারদে এফআইআর নাম আছে, সারদার নথিতে নাম আছে, তো আগে সেই সব জায়গায় করুন। উনি এই সমস্ত ব্যাপারে নাক গলাচ্ছেন। কারণ আমি আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে ইডির দফতরে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে নিজে জানিয়ে দিয়েছেন তিনি কোনো অন্যায় করেননি এবং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণভাবে তাকে ডাকা হয়েছে। আমাদের প্রশ্ন এই জায়গায়, একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেখানে গিয়ে থাকেন, তাহলে যারা বিজেপিতে গিয়েছেন, যারা বিজেপির দ্বারস্থ হয়েছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী, নারদ মামলায় নাম রয়েছে, এফআইআর নেমড, সিবিআই এফআইআর করেছে, ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে, আরো নাম রয়েছে, সারদার নাম রয়েছে, সুদীপ্ত সেনের চিঠি কোর্টে, কোথায় টাকা দিয়েছেন, কিভাবে টাকা দিয়েছেন, শুভেন্দু অধিকারীর নাম, বিজেপির আর এক অন্য রাজ্যের শীর্ষ নেতার নাম রয়েছে। কই, তাদের তো এজেন্সি ডাকছে না। অর্থাৎ বিজেপিতে কেউ যদি চলে যায় তাহলে তদন্তটাকেই অ্যাভয়েড করা যাবে। বিজেপিতে কেউ যদি চলে যায় তাকে ডাকা হবে না, তাকে ধরা হবে না। আর বিজেপির বিরোধিতা যদি কেউ করে তাহলে তাকে ডাকা হবে। তো এইটা তো পরিষ্কার মানুষ দেখতে পাচ্ছেন। বাকি ল অ্যাবাইডিং সিটিজেন, তিনি গেছেন, তিনি আগের বারও বলেছেন তাকে যা যা প্রশ্ন করা হয়েছে তিনি তার উত্তর দিয়েছেন। তিনি গতকালও জানিয়েছেন যা প্রশ্ন করা হবে তাকে তার উত্তর দেবেন। কিন্তু এই যে হয়রানির প্রেক্ষিত, এই যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, এটা তো মানুষ দেখতে পাচ্ছেন। কোন শুভেন্দু অধিকারীরা বড় বড় কথা বলছে, যারা তদন্ত থেকে বাঁচতে, যাদের নাম রয়েছে কেলেঙ্কারিগুলোতে, যারা তদন্ত থেকে বাঁচতে বিজেপির কোলে বসে আছে, তারা জ্ঞান দিচ্ছে তৃণমূলকে। এটা কোনো কাজের কথা হতে পারে কখনো? ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের সঙ্গে আমি যখন কথা বলছি, এই মুহূর্তে তিনি ইডি দফতরে রয়েছেন, প্রশ্নোত্তরের মুখোমুখি হয়েছেন। কিন্তু সিবিআই বা ইডি বা আমি যেটা বলছিলাম ইভেন বিএসএফ বা কেন্দ্রীয় সরকারের অধীন যে বাহিনী বা এজেন্সিগুলি রয়েছে, সেখানেও যথেষ্ট দক্ষ অফিসাররা রয়েছেন, তারা ভালো কাজ করেন। কিন্তু নিয়ন্ত্রণ করছে বিজেপি দিল্লি থেকে রাজনৈতিকভাবে। ফলে এই অফিসাররা কে কতটা ভালো বা দক্ষ, তার সঙ্গে রাজনৈতিক নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক নিয়ন্ত্রণ হচ্ছে রাজনীতিগতভাবে। যে জায়গাটায় সীমান্ত 15 কিলোমিটার না, আরো বেশি দরকার, বিএসএফ কে তার আওতায় দিতে হবে, ওই জায়গাটা বিজেপি পাচ্ছে না, বিএসএফ কে নামাতে হবে। যাদের কাছে রাজনীতিতে বা উন্নয়নের লড়াইতে তারা হেরে যাচ্ছেন, তাদেরকে এজেন্সিকে দিয়ে হয়রানি করতে হবে। যারা বিজেপি নেতারা, যারা পাল্টা প্রেস কনফারেন্স করবেন বা যারা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন, তারা শুধু এটা বলুন না, এফআইআর নেম নারদ মামলায় শুভেন্দু অধিকারীকে কেন ডাকা হচ্ছে না, কেন গ্রেফতার করা হচ্ছে না। যে বিজেপি নেতারা তাদের এজেন্সির সমর্থনে বলবেন, তারা এটা বলুন। সারদা কর্তা সুদীপ্ত সেন কোর্টে বয়ান দিয়ে লিখিতভাবে দিয়েছেন, তাকে কে কাঁথিতে নিয়ে যেত, কাঁথিতে কে কত টাকা নিয়েছেন, ব্ল্যাকমেল শব্দটা লেখা আছে,
কেন তাদের ধরা হচ্ছে না? যে বিজেপি নেতারা ডিফেন্ড করবেন তারা বলুন। প্রতিবেশী এক রাজ্যের এক শীর্ষ নেতার নাম হিসাব দিয়ে সুদীপ্ত সেন দেখিয়েছেন কত টাকা দিয়েছেন, কেন তাদের ক্ষেত্রে এজেন্সি যাবে না? ফলে যারা বিজেপিতে নাম লেখাচ্ছে তারা বিজেপির কোলে বসে তৃণমূলকে জ্ঞান দিচ্ছে, এটা হতে পারে না। আর যে তৃণমূল বলে বলে বিজেপিকে হারিয়েছে, বিজেপি সেই হার হজম করতে না পেরে এই প্রতিহিংসার রাজনীতিটা চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন শেষ দেখে ছাড়বেন, তিনি আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করছেন চক্রান্তের বিরুদ্ধে। দেখা যায় অনেক বলছেন টাকা বাইরে চলে গেছে এবং বিরোধীরা অভিযোগ করছেন তাহলে কোর্টে যাচ্ছেন না কেন? আমার খুব খুব স্পষ্ট কথা, এই যে ধরনের কথাবার্তাগুলি একটা যে কোনো এজেন্সি, পুলিশ হোক বা সেন্ট্রাল এজেন্সি, বিশেষ করে এই ধরনের মামলা, কাউকে যখন কোনো বদনাম করা হয় না, আপনাকে একটা ধারা দিয়ে একটা অভিযোগ রটিয়ে দেওয়া সহজ। আমি কুণাল ঘোষ জলজ্যান্ত আপনাদের সামনে বসে আছি, সারা ভারতবর্ষে টিভি জানতো সারদার টাকায় আমি 1 মাস লাস ভেগাসে ছিলাম আমেরিকায়, অল ইন্ডিয়া চ্যানেলগুলো পর্যন্ত দেখিয়েছে, কোনো কাগজ বাকি ছিল না। আর দিনের শেষে দেখা গেছে আমি এই কুণাল ঘোষ যার নামে বলা ছিল কোটি কোটি টাকা নিয়ে আমি আমেরিকায় 1 মাস ছিলাম, আমি আজ পর্যন্ত এই জীবনে আমেরিকা যাইনি। 1 মাস দূরের কথা, 1 সপ্তাহ দূরের কথা, আমি আমার জীবনে আমেরিকা যাইনি এখনো। কিন্তু সব তদন্ত সূত্র বলল কুণাল ঘোষ লাস ভেগাসে ছিলেন, 6 কোটি টাকার মোচ্ছপ করেছেন। তখন তো কেউ বাজিয়ে দেখেননি যে লোকটার পাসপোর্টটা একবার দেখি, আমেরিকাটা মামার বাড়ি নয়, বাসে উঠলেন কি চলে গেলেন। অভিষেকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তার আগেই মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে। কেন, কি, ভালো করে একটু ভেবে দেখুন। যদি কয়লার কথা বলা হয়, কয়লা কোন দফতর? কেন্দ্রের দফতর। কারা পাহারা দেয়? কেন্দ্রীয় বাহিনী। পাচারের অভিযোগ, সীমান্ত কার? কেন্দ্রের। পাহারা দেয় কে? বিএসএফ। কুৎসাকার বিরুদ্ধে অভিষেকের, কারা করছে? কেন্দ্রের দল। কি করে হতে পারে এটা? নিশ্চয়ই আইনের পথে চলবে, কিন্তু যখন এক তরুণ নেতাকে আপনারা কুৎসায় ভরিয়ে দিচ্ছেন, তার তো একটা ভিত্তি থাকবে কোনো। আমি আবার বলছি আইনের পথে চলবে। অভিষেক নিজে যথেষ্ট যোগ্য, তিনি নিজে তার সামনে আসা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। কিন্তু আমি আপনাকে বলছি, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে অভিষেক রয়েছেন এই মুহূর্তে ইডি দফতরে এই মুহূর্তে রয়েছেন, এবং তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন বলেই অনুমান, কারণ সেই কারণেই তাকে ডাকা হয়েছে। আমি অন্তত 2টো চ্যানেল দেখেছি যে ভেতরে তাকে আজকে কি কি প্রশ্ন করা হয়েছে বা কি কি বিষয় আলোচনা হচ্ছে, ইডি সূত্রে সেগুলি সকলের সামনে বলা হচ্ছে। আমার ছোট্ট বক্তব্য, যদি এটা ঠিক হয় তাহলে নিশ্চিতভাবে সেই সাংবাদিকদের ক্রেডিট যে তারা ভেতরের জিনিস তদন্ত চলাকালীন বলছেন। কিন্তু একটু ঘুরিয়ে দেখবেন যে ঘটনাটা যদি ঠিকও হয়, কোন বিষয় আলোচনা হচ্ছে যদি বলাও যায়, তাহলে ওই ঘর থেকে বেরোচ্ছে কি করে? সাংবাদিকের সোর্স কে? তাহলে সাংবাদিকের সোর্সও এজেন্সি কি দিচ্ছে? কালিমা লিপ্ত করার তথ্য। যার বিরুদ্ধে বলা হচ্ছে সে ডিফেন্ড করার জায়গায় নেই। আমি রয়েছি এখন ইডির সামনে, ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হচ্ছে। সর্বশেষ খবর তাকে অমুক প্রশ্নটি করা হলো, কি করে জানছি আমি? যদি জানি আমার ক্রেডিট, কিন্তু কে দিচ্ছে? যদি সত্যি হয়ে থাকে সাংবাদিকের ক্রেডিট, আমি সাংবাদিককে ছোট করছি না, তাহলে দিচ্ছে কে? ভেতর থেকে কোন অংশটা দেয়া হচ্ছে? মেলাইন করার অংশটা, উত্তরটা তো দেয়া হচ্ছে না। ফলে আমার বক্তব্য, এটা একটা বিরাট চক্রান্ত কালিমা লিপ্ত করার।
একটা নোটিশ পাঠালে দোষী প্রমাণ হয় না, একটা গ্রেফতারে দোষী প্রমাণ হয় না, তার অপরাধটা তাকে কোর্টে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে। ফলে অভিষেকের সঙ্গে যেটা করা হচ্ছে, বহু গল্প আসছে, আইন আইনের পথে চলবে, অভিষেক তার উত্তর দেবে, বাকিটা আমরাও দেখতে পাবো কি দাঁড়ায়। নীল সাদাটা আরেকবার, নীল সাদা সিদ্ধান্ত নিচ্ছে সরকার, অনেকে বলছেন যে এতে স্কুলের আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে এবং সরকার নিজের প্রতিষ্ঠা করছে। আমি এইটুকু বলতে পারি, এই বিষয়টা সরকারি সিদ্ধান্ত, সরকারের তরফে নিশ্চিতভাবে বিস্তারিত বলা হবে, শিক্ষামন্ত্রী গোটা বিষয়টা বলতে পারবেন। আমি শুধু এইটুকু বলতে পারি, এই বিষয়টার সঙ্গে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজ্য সরকার তার সবকটি আওতাভুক্ত স্কুলকে একটি পোশাকে আনতে চান, একটি বার্তা দিতে চান যে বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, বিশ্ব বাংলা, বিশ্বের দরবারে বাংলা প্রতিষ্ঠিত, বাংলার থিম। এটা সরকারের স্লোগান, এর সঙ্গে কোনো ব্যক্তিগত কোনো কিছু সম্পর্ক নেই। আর নতুন যে জামা কাপড়গুলি তৈরির জন্য ক্ষুদ্র শিল্প দফতর বা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বলা হচ্ছে, সেখানে বহু মহিলা বা বহু মানুষ কর্মসংস্থান, আয় বৃদ্ধির একটা সংস্থান দেখা যাবে। ফলে সেদিক থেকে এটা অত্যন্ত একটা সরকারের পরিকল্পনা। এর বিরুদ্ধে যারা বলছেন বা এই ধরনের কোনো যদি বিতর্ক থাকেন, মাননীয় শিক্ষামন্ত্রী গোটা বিষয়টা সবিস্তারে বলবেন, ওটা আমি দলের পক্ষে এখান থেকে বলা কঠিন। কুণালা, এই ঝালদার যে খুন, সেখানে প্রায় 8 দিন পর ফরেন্সিক গেল। অনুপম দত্তের হওয়ার পর কিছুদিনের মধ্যে গেছিল, কিন্তু বিরোধীরা বলছে 8 দিন পর ফরেন্সিক গেল। পাশাপাশি ঝালদা পুলিশের কয়েকজন কর্মীকে ক্লোজ করে দেওয়া হয়েছে, 5 জনকে ক্লোজ করে দেওয়া হয়েছে, তারা নাকা চেকিং এ ছিল, দায়িত্বে ছিল, ক্লোজ করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ তদন্তের ভেতরের ব্যাপার। তার প্রত্যেকটা পদক্ষেপে কোনো দলীয় মুখপাত্র হিসেবে মন্তব্য করা সমীচীন নয়। তবে যদি কোনো পুলিশকে ক্লোজ করা হয়ে থাকে, তার মানে এটা একটা বোঝা যাচ্ছে যে তদন্তটা চলছে এবং তদন্তটা ইতিবাচকভাবেই চলছে এবং একেবারে নিরপেক্ষভাবেই চলছে। ফলে তদন্ত যখন চলছে এবং পুলিশকে যখন ক্লোজও করা হচ্ছে, তাহলে আমরা একটু লক্ষ্য রাখি তদন্তটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। ফলে যখন পুলিশকেই ক্লোজ করা হচ্ছে, তখন এটা তো বোঝা যাচ্ছে যে তদন্ত চলছে, সিট কাজ করছে, জেরা হচ্ছে এবং তারপরে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তারা সেইভাবে নিচ্ছে। বারবারই পুলিশের দিকে আঙুল উঠছে, সেটা কি আনিশকাণ্ড থেকে শুরু করে সেটা এই আমি একটা কথা বলি যে গুজরাট বিধানসভায় এক কংগ্রেস বিধায়কের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ডবল ইঞ্জিন সরকার, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির, কেন্দ্রে বিজেপি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাজ্য বিজেপি, সেখানে 2 বছরে 188টি কাস্টাডি ডেথ হয়েছে, অর্থাৎ হেফাজতে মৃত্যু হয়েছে। কোন রাজ্যে? গুজরাটে। কে বলছেন? গুজরাটের মুখ্যমন্ত্রী। কোথায় বলছেন? বিধানসভায়। ফলে তারপর দাঁড়িয়ে বিরোধীদের বা বিজেপির কোনো বড় বড় কথা সাজে না। বাম জমানায় পুলিশ হেফাজত থেকে নির্দিষ্ট খুনি তাকে গ্রেফতার করার পর সরিয়ে দেওয়া হয়েছে যাতে সত্য না সামনে আসে। একের পর এক কাস্টাডি ডেথ হয়েছে, সেখানে পুলিশ প্রশাসন সবাই জড়িত ছিল। তৃণমূল জমানায় ওগুলো ঘটছে না। একটা অনভিপ্রেত ঘটনাও আমরা চাই না, কিন্তু যদি কোথাও কিছু ঘটে যায়, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছে। কিন্তু 8 দিন পর ফরেন্সিকে কি কিছু প্রমাণ মিলবে বলে মনে হয় আপনার? এবং তদন্তের বিষয় আগে যায়নি, আমি জানি না। আজকে গেছি, আমি সেটাও জানি না, গোটাটাই মিডিয়া নির্ভর। ফলে যতক্ষণ না পুলিশের তরফ থেকে অফিসিয়ালি কিছু বলা হচ্ছে, তদন্তের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।